জীবনে কখনো ভাবিনি যে মায়ের হাত ধরে এতটা দূর পর্যন্ত এত বড় হয়েছি, সে মাকে হারানোর ভয় এতটা কুরে কুরে আমাকে খাবে প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কি অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও আছি, কোনো রকমভাবে জীবন কাটছে। বাট তারপরেও আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে বেঁচে তো আছি। আজকের ব্লগটাই শুরু করলাম দুপুরের রান্না দিয়ে। যেহেতু ইদানিং ধরে আমার একদমই রাতে ঘুম হয় না বলতে গেলেই চলে, মানে কেমন যেন চারিদিকে টেনশনে আমি এত বেশি জর্জরিত হয়ে রয়েছি। মানে চারিদিকে আমি শুধু আল্লাহ ছাড়া আর আমি কোনো রাস্তাই দেখতে পারছি না, যার কারণে বিভিন্ন রকম টেনশন। রাতের বেলা বাসা বাঁধে, ঘুম আসে না প্রচণ্ড, মানে একদমই ঘুম আসে না। আবার সকালবেলা আমাকে খুব আর্লি মর্নিংয়ে উঠতে হয়, যেহেতু আম্মুর লিভারের সমস্যা ধরা পড়েছে। আমি আম্মুকে প্রচণ্ড স্ট্রিক্ট ডায়েট মেনটেন করে চালাচ্ছি, যার কারণে আমাকে খুব আর্লি মর্নিং ঘুম থেকে উঠতে হয়। প্রত্যেকটা ওয়াক্তের খাবার তাকে ঠিক মতো টাইমলি খাওয়াতে হয়। সেহেতু দেখা যায় আমি সকালেও ঠিক মতো ঘুমাতে পারি না। দেখা যায় 9টা-10টার দিকে আমার প্রচণ্ড ঘুম আসে, যার কারণে আমি ঘুমায় গেলে দেখা যায় আবার 12টা-1টার নিচে আবার উঠতে পারি না। তো ওই জন্য আমার দুপুরে রান্নাটা রান্না করতেও মাঝে মাঝে লেট হয়ে যায়। তো আজকে আম্মুর রান্নাটা আমি আগেই রান্না করে কমপ্লিট করে ফেলেছি। এখন জাস্ট ওয়াফিয়া অনেক দিন ধরে চিকেন খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে। যেহেতু আসলে এখন বাসার মধ্যে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে কি খাবো না খাবো, মানে কোনো দিকেই কোনো মনোযোগ নেই। তো ওয়াফিয়া তো চিকেন ছাড়া ভাত একদম খেতেই চায় না। তো 2 দিন ধরে খুবই কান্নাকাটি শুরু করে দিয়েছে চিকেনের জন্য। আর আমারও ওরকম মনটা আসলে ওইরকম ভালো নাই যে ওয়াফিয়াকে ধরে খাওয়াবো বা ওয়াফিয়া কি পছন্দ করে সেটার দিকে খেয়াল রাখবো। কিছুই আসলে আমার যে আমি কোন দুনিয়াতে আছি আমি জানি না। আমার কাছে কেন যেন কিছুই ভালো লাগে না। আমার কাছে মনে হয় আমার আত্মাটা শুধু মানে কি বলবো, রুটা তোমার দুনিয়াতে আছে, আর আত্মাটা কই যে ঘোরাফেরা করে কে জানে। যাই হোক, অফিয়ার বায়নাতে আজকে সেজন্য বাসার জন্য ভাবলাম যে ঠিক আছে, মেয়েটা যেহেতু চিকেন ছাড়া খেতে পাচ্ছে না, তাইলে অফিয়ার জন্য আজকে প্রথমে ডাল রান্না কমপ্লিট করলাম, তারপর চিকেন রান্না করলাম। তো আমার একদিন চিকেন রান্না করলে ওয়াফিয়া যেহেতু প্রতিদিন চিকেন খেতে চায়, সো আমার অনায়াসে আসলে 3 দিনের মতো চলে যায় ওয়াফিয়ার জন্য রেখে দিলে। আর আমি এখন এতটা বেশি আসলে টেনশনের মধ্যে থাকি, যার কারণে দেখা যায় একদিন রান্না করে 2 দিন পর্যন্ত খাই আর কি। প্রতিদিন আসলে রান্না টান্না করব, এইরকম একটা শক্তি আমার ভেতর থেকে কেন যেন কাজই করে না। কারণ আমি সম্পূর্ণ ফোকাসটা দেখা যায় আম্মুর খাবারের উপরে, দেখ যে আম্মু কি খাবে না খাবে এবং কি খাওয়ালে দেখা যাবে যে খুব দ্রুত ইমপ্রুভমেন্ট আসবে, বা আম্মুকে কি খাওয়ালে ভালো হবে এই সময়। তো এদিন এগুলো নিয়ে অনেক বেশি রিসার্চ করতে থাকি, যার কারণে আসলে আমি কি খাবো না খাবো বা বাসার সবাই কি খাবে না খাবে সেটার দিকে আসলে তেমন একটা আমার বেশি আসলে মনোযোগ নেই। আর বাসাতে আসলে আমরা ফ্যামিলি মেম্বার বলতে আব্বু আম্মি আর আব্বু আম্মু আর আমি আর ওয়াফিয়া, এই 4 জনই টোটালি। রাহাত তো দেখা যায় 2-1 দিন পর পর আসে আর কি। সো আব্বুর অবশ্য খাবার নিয়ে তেমন একটা বেশি আসলে ঝামেলা নেই। আব্বু আসলে যা পায় তাই খায়। খাবার নিয়ে আসলে আব্বু তেমন একটা বাছাবাছি করে না। কিন্তু আম্মু প্রচণ্ড খাবার নিয়ে অনেক বেশি কাহিনী করে। আম্মুর যেহেতু লিভারের সমস্যা, ডাক্তার বলছে ওনাকে লবণ টোটালি খেতে দেওয়া যাবে না, বাট সে আমার কোনো কথাই শুনতে চায় না। সে লবণ ছাড়া একদমই খেতে পারে না। সে লবণের জন্য অনেক বেশি কাহিনী, মাঝে মাঝে আমার সাথে প্রচণ্ড রাগারাগি করে যে অসুস্থ কি আর মানুষ হয় না, শুধু আমি কি একাই অসুস্থ হই। আমি যেহেতু ওনার খাবারটাকে অনেক স্ট্রিক্টলি মেনটেন করে চালানোর চেষ্টা করি, সেই জন্য মাঝে মাঝে একদম বাচ্চাদের মতো হয়ে যায়, প্রচণ্ড রাগারাগি শুরু করে দেয়। বাট রাগারাগি করার পরেও আমি চুপ করে থাকি। আমার কথা তুমি যত যাই করো না কেন, রাগারাগি করো, অভিমান করো, তুমি আমার সাথে থাকো মা। আমার আর আসলে কিছুই চাওয়ার নেই। জীবনের এতটা সময় পার করে ফেলেছি, কখনোই ভাবিনি যে বাবা মামাকে হারাতে হবে, হারানোর ভয় কি এটা আসলে কখনোই কাজ করেনি। ছোটবেলার জীবনটাকে এখন এইখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল সবথেকে সুন্দর সময় ছিল। ছোটবেলা অনেক হাসাহাসি করতাম, খেলাধুলা করতাম। বাবা মা হারানোর ভয় কী জিনিস কখনোই সেটা
আমরা কেউই উপলব্ধি করতে পারিনি। যত সময় যায়, যত বড় হতে শুরু করি, নিজের চোখের সামনে বাবা মাকে অসুস্থ হতে দেখি, বার্ধক্য দেখি। তো এই জিনিসগুলা সন্তানদের কাছে আসলে কতটা দুঃখজনক, এটা আসলে সন্তান ছাড়া আর কেউই বলতে পারে না। আমি আসলে ওই রকমভাবে নিজেকে এক্সপ্রেস করতে পারি না, জানি না কতটুকু পারি, বাট আমি আমার বাবা মাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে একটাই দোয়াই চাই, আল্লাহ আমার জীবনের বিনিময়ে হলেও যেন আমার মা বাবাকে সুস্থ রাখে, নেক হেদায়েত দান করে, নেক হায়াত দান করে। আমি আর জীবনে আমার টাকা পয়সা ধন দৌলত আমি একদম কুঁড়ে ঘরে থাকবো, মানে যা পাই আমি না খেয়ে থাকবো, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। সব কিছুর বিনিময়ে যেন আল্লাহ আমার বাবা মাকে সুস্থ রাখে, নেক হায়াত দান করে। আমার শুধু আল্লাহর কাছে এইটুকুই চাওয়া। তবে আমার আল্লাহর কাছে দীর্ঘ বিশ্বাস যে আল্লাহ সবসময় আমাকে সবসময় ছায়ার মতো আমার পাশে ছিল, ইনশাল্লাহ সামনেও আমার পাশে থাকবে। এতটুকু আত্মবিশ্বাস আমার আল্লাহর প্রতি আছে, যার কারণে এত কিছুর পরেও আমি নিজেকে অনেক অনেক স্ট্রং রেখে আসছি। কারণ একমাত্র আমার আল্লাহই ভরসা, আর আমি জানি আল্লাহ আমাকে কখনোই আমার হাত ছাড়বে না, ইনশাল্লাহ। তবে মাঝে মাঝে খুব মনটা কেঁদে ওঠে, কারণ আমার একটা আপন ভাই নেই, আপন একটা বোন নাই। আমার ফুফু আছে, কিন্তু ফুফুরাও না মানে থাকা না থাকার সমান কথাই। আমার আপন একটা চাচা নাই, মানে আপন বলতে আমার বাবা মা ছাড়া, আর এখন হচ্ছে আমার স্বামী আর হচ্ছে ওয়াফিয়া ছাড়া পৃথিবীতে আমার আপন বলতে এই চারটা মানুষ ছাড়া আর কেউই নেই। সো চারটা মানুষ থেকে একটা মানুষের যদি কমে যায়, আমার জীবনটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে। আর আমি জানি আল্লাহ নিশ্চয়ই আমার সাথে এতটা কঠিন হবে না। ইদানিং ধরে আমার জীবনে যে এরকম ঝড়ঝাপটা যাচ্ছে, কারো বুকে মাথা রেখে যে একটু কান্না করব, কষ্টটা কারোর সাথে শেয়ার করব, কারোর সাথে মনের দুটা কথা বলবো, কারোর সাথে কিছু ডিসকাস করব যে এখন এই পর্যায়ে এসে আমার কি করা উচিত কি করা উচিত না, সে একটা মানুষ আমার পাশে নাই। আমি সম্পূর্ণরূপে একা। আমার বাবা অনেক সহজ সরল একজন মানুষ, যার সাথে আসলে সব কিছু ডিসকাস করা যায় না। এদিকে আম্মু অনেক অসুস্থ। আমি আমার ছোটোবেলা থেকে জীবনের যত কিছুই আছে না কেন, সব কিছুই বান্ধবীর মতো আমার আম্মুর সাথে শেয়ার করেছি। ছোট থেকে ছোট জিনিসও হচ্ছে আম্মুর সাথে শেয়ার করেছি, কিন্তু বাবার সাথে ওই রকমভাবে কখনো শেয়ার করা হয়নি। আর অলরেডি যেহেতু তোমাদেরকে আমি বলেছি আমার বাবা অনেক সহজ সরল, সে আসলে অনেক কিছুই বুঝে না। তো যার কারণে আমি যে এমন একটা কঠিন পরিস্থিতি এখন দাঁড়িয়ে আছি, এই বিষয়টাও আব্বু আসলে জানে না বা বুঝতেছে না, ফিল করতে পারছে না। সেই হিসেবে দুনিয়াতে আসলে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আল্লাহ ছাড়া আমার আসলে আপন বলতে কেউ নেই, যার কাছে আমি মনের কথাটা বলবো। আর এই দিকে হচ্ছে ব্লগিংয়ে করি, ভিডিও করি শুধু তোমাদের সাথে আমার দুইটা মনের কথাগুলো শেয়ার করার জন্য, যে অ্যাটলিস্ট ব্লগের মাধ্যমে হলেও যাতে আমি আমার মনের কষ্টগুলো দুঃখগুলোকে এক্সপ্রেস করতে পারি। দিন শেষে আমিও তো একটা মানুষ, আমাকেও তো কারো না কারোর সাথে একটু কষ্টের কথাগুলো শেয়ার করতে হবে, না হলে আমিও তো বুক ফেটে মরে যাব। সেই চিন্তা করে আমি ব্লগিংয়ের কাজ শুরু করি এবং হচ্ছে তোমাদের কাছে আমার কষ্টগুলো শেয়ার করি। ভাবি মনের কষ্টগুলো তো কারো কাছে শেয়ার করতে পারি না, তোমাদের সাথে শেয়ার করলে কিছুটা হলেও আমার মনের কষ্টগুলো দুঃখগুলো কমবে। সে চিন্তা করি আসলে ব্লগিংয়ের কাজ করি আর তোমাদের সাথে আমার কষ্টগুলো শেয়ার করি। তোমাদের কাছে আসলে আমার বেশি কিছু চাওয়ার নেই। আমি বলবো না আজকে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বা আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আমি কিছুই আজকে আর তোমাদের কাছে বলবো না বা চাইবো না। আমি জাস্ট তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করবো আমার মায়ের জন্য, সবাই একটু মন থেকে দোয়া করে দিবে যাতে আমার মা দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে এবং আমাদের জীবনে খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে আগের মতো চলে আসে। জাস্ট এইটুকু দোয়াই আমি তোমাদের কাছ থেকে চাইবো, আর বেশি কিছু না। আর আশা করি এতটুকু যেহেতু তোমাদেরও মা বাবা আছে, এতটুকু তো তোমরা আমার জন্য করতেই পারবে। আর ইদানিং ধরে হচ্ছে আমি নিজের মধ্যে আসলে এতটা বেশি হচ্ছে ডুবে গিয়েছি যে মেয়েটার দিকে একদমই কোনো রকমভাবেই খেয়াল দিতে পারছি না।
ওয়াফিয়াকে একদম পড়াশোনায় একদমই মনোযোগ বসাতে পারছি না, ঠিকমতো ওয়াফিয়ার খাওয়া দাওয়া করাতে পারছি না। মানে কয়েকদিন ধরে মেয়েটারও প্রচণ্ড জ্বর, তীব্র জ্বর, ঠিকমতো ওকে খাওয়াতে পারছি না। খেতে গেলেই হচ্ছে কান্নাকাটি শুরু করে দেয়, কিছুই খাওয়া দাওয়া করতে চায় না। তার মধ্যে হচ্ছে মানে একা হাতে সব কিছু সামলানোটা, মানে এদিকে আম্মু অসুস্থ, এদিকে হচ্ছে ওয়াফিয়াও অনেক অসুস্থ, যার কারণে আমিও মানসিকভাবে ভিতর থেকে এতটা অসুস্থ হয়ে পড়েছি যে মানে অন্যদের খেয়ালটা কি রাখবো, নিজেরই কোনো খেয়াল রাখতে পারছি না, কিছু করতে পারছি না। তারপরেও আজকে মনে অনেকটা জোর রেখে সাহস রেখে হচ্ছে ওয়াফিয়াকে পড়তে বসিয়েছি। আগে ওয়াফিয়াকে প্রতিদিন পড়তে বসিয়েছিলাম, তোমাদেরকে আমি আগেও শেয়ার করেছিলাম যে আমার খুব ইচ্ছা ছিল এই বছরই হচ্ছে ওয়াফিয়াকে স্কুলে দেওয়ার। সেই জন্য কয়েকটা হচ্ছে স্কুল থেকে হচ্ছে আমি অ্যাডমিশনের জন্য ফর্মও এনেছি। বাট যেমন হচ্ছে 9 তারিখে হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে হচ্ছে ওয়াফিয়ার ভর্তি অ্যাডমিশন ভাইবা ছিল, বাট আমার মনের অবস্থাটা এতটাই খারাপ ছিল যার কারণে হচ্ছে আমার আর যাওয়া হয়নি। সো এখন ভাবছি যে না, ওয়াফিয়াকে আর এই বছর আর স্কুলে দিব না, যেহেতু সব কিছু অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছে। তাই ভাবছি যে আগামী বছর ইনশাল্লাহ দিব। তাই বাসায় যতটুকু আসলে প্র্যাকটিস করানো যায় তাই হচ্ছে করাচ্ছি। তো ওয়াফিয়া বেশ কিছুদিন ধরে খুব মনোযোগী ছিল পড়াশোনার প্রতি, ওয়াফিয়ার মাশাআল্লাহ আগ্রহ ছিল পড়াশোনার, বাট কিছুদিন ধরে গ্যাপ পড়ে যাওয়ার কারণে এখন আর পড়তে বসতে চায় না। বাচ্চারা আসলে ঠিক এরকমটাই হয়। যাই হোক, ওয়াফিয়াকে পড়ানো শেষ করার পর হচ্ছে যে আচারগুলো হচ্ছে আমরা গত ব্লগে বানিয়েছিলাম, সেই আচারগুলো হচ্ছে আমি হচ্ছে বয়মের মধ্যে রেখে দিব। তো আমি অনেক দিন ধরে হচ্ছে বয়ম খুঁজতেছিলাম, তো বাসার মধ্যে কোনো কাচের জারই পাচ্ছিলাম না। তো অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি হচ্ছে 2টা বড় জার আর 2টা হচ্ছে ছোট জার খুঁজে পেয়েছি। তো মেনলি হচ্ছে প্রথমে আমি আচারগুলোকে ভিতরে ঢোকাচ্ছিলাম জারের, পরে আম্মু এসে আম্মুই হচ্ছে আমাকে হেল্প করছে। আম্মু অসুস্থ হলেও আমি সবসময় চেষ্টা করি আম্মুকে কাজের মধ্যে রাখানোর জন্য, এতে করে হচ্ছে আম্মুরও শরীরটা ভালো লাগবে। আর কাজের মধ্যে থাকলে বিভিন্ন ধরনের স্ট্রেস থেকে মুক্তি পাওয়া যায়। আর কাজ না করলে সারাদিন অলসতায় বসে থাকলে আসলে বিভিন্ন রকমের দুশ্চিন্তা মাথার মধ্যে ভর করে, যার কারণে হচ্ছে সবসময় হচ্ছে আমি আম্মুকে টুকটাক এটা ওটা করে হচ্ছে কাজের মধ্যে বিজি রাখি, যাতে করে শারীরিক অসুস্থতাটা তার মধ্যে আসলে ওই রকমভাবে ঢুকতে না পারে। সো এই তো আমি হচ্ছে 3টা জার অলরেডি ভরে ফেলেছি, আম্মু হচ্ছে একটা ভরছে। তো টোটাল হচ্ছে আমাদের 4টা জার হয়ে যাওয়ার পরও আর একটু আচার হচ্ছে রয়ে গিয়েছে। তো উপরে হচ্ছে আমরা অল্প অল্প করে হচ্ছে তেলও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে মিনিমাম হচ্ছে 3 থেকে 4 দিনের মতো হচ্ছে এগুলোকে রোদে শুকাতে দিব। আর 3 থেকে 4 দিন রোদে শুকাতে দিয়ে তারপরে হচ্ছে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখেই হচ্ছে স্টোরেজ করে রাখতে পারবো অনেক দিন পর্যন্ত। যেহেতু আমাদের বাসায় প্রায় সময় খিচুড়িটা রান্না করা হয় রাহাতের জন্য, সো আমাদের বাসায় আসলে আচারটা বেশিই খাওয়া হয়। সো এদিকে আচার ভরতে ভরতে দেখলাম রাহাতও চলে এসেছে, ওয়াফিয়ার জন্য আসার সময় পিৎজা নিয়ে এসেছিলো। তো পিৎজাটা অ্যাকচুয়ালি হচ্ছে আনতে আনতে ঠান্ডা হয়ে গিয়েছিল, তো ওয়াফিয়া হচ্ছে ঠান্ডা পিৎজাটা খেতে চাচ্ছিল না। তাই আমি চিন্তা করলাম যে এটা হচ্ছে ওভেনে হচ্ছে আমি কিছুক্ষণের জন্য হচ্ছে গরম করে দেই। স্পেস কম থাকার কারণে আমি হচ্ছে রিসেন্টলি হচ্ছে মাইক্রো ওভেনটা হচ্ছে উপরে রেখে দিয়েছি, আর হচ্ছে ইলেকট্রিক ওভেন যেটা রয়েছে সেটাকে হচ্ছে আমি সামনে রেখেছি। কারণ কিছুদিন আগেই তোমাদের সাথে হচ্ছে আমি একটা বিস্কিটের রেসিপি শেয়ার করেছি, বা ওয়াফিয়ার জন্য মাঝে মাঝে টুকটাক হচ্ছে আমার কাপকেক বানানো হয়, দ্যাটস ওয়াই হচ্ছে আমি ইলেকট্রিক ওভেনটাকেই সামনে রেখেছি। তাই আজকে আমি চিন্তা করেছি ইলেকট্রিক ওভেনের মধ্যেই হচ্ছে পিৎজাটাকে গরম করে নিব। সেহেতু হচ্ছে আমি কেকের যে মোল্ড রয়েছে সেই মোল্ডটার উপরে হচ্ছে আমি এক এক করে পিৎজার স্লাইসগুলোকে হচ্ছে রেখে দিচ্ছি। এটা আসলে হচ্ছে কোনো ব্র্যান্ডের কোনো পিৎজা না, এটা হচ্ছে আমাদের বাসার সামনে একটা বেকারি হয়েছে, সেই বেকারি থেকে রাহাত মাঝে মাঝে হচ্ছে পিৎজাটা নিয়ে এসেছে। তো এই পিৎজাটা আমার খেতে তো বেশ দারুণ লাগে, বাট ওয়াফিয়া খেতে চায় না। ওয়াফিয়ার হচ্ছে পিৎজা বার্গের পিৎজাটাই বেশি পছন্দ। এছাড়া নর্মাল বেকারি থেকে যখনই ওয়াফিয়ার জন্য পিৎজা আনা হয় না কেন, সে এটা খেতেই চায় না। কারণ হচ্ছে নর্মাল পিৎজাতে হচ্ছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকে, আর ওয়াফিয়া হচ্ছে পেঁয়াজ খেতে চায় না। তো সেম এই পিৎজাটাতেও সেম হয়েছে, এটাতে পেঁয়াজটা একটু বেশি থাকার কারণে ওয়াফিয়া হচ্ছে প্রথমে তেমন খেতেই চায়নি। তো আমি যখন হচ্ছে পেঁয়াজগুলোকে সরিয়ে দিয়েছি তখন মোটামুটি খেয়েছে, জাস্ট কোনো রকম একটা স্লাইস কমপ্লিট করেছে, পরে হচ্ছে বাকিটা আমি নিজেই খেয়ে ফেলেছি।
আর ওয়াফিয়া ইদানিং ধরে এত বেশি জিদ্দি হয়ে গেছে যে এটা একবার বলবে যে না আমি খাবো না, সেটা কোনো রকমভাবে ওকে জোর করেও হচ্ছে খাওয়ানো যায় না। তার জন্য যত মনে করো ওকে মাইর দেওয়া হয় না কেন, তারপরেও সে সেটা খাবেই না। তো এইদিকে হচ্ছে আমি পিৎজাটাকে আবার হচ্ছে যে প্লাস্টিকের হচ্ছে যে প্যাকেটটা রয়েছে সেটার মধ্যে হচ্ছে আবার হচ্ছে আমি দিয়ে দিয়েছি। ওয়াফিয়া মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে যে সে এটার মধ্যে রেখে খেতে চায়। সো আজকের ব্লগটা আর আমি বেশি লং করব না, যেহেতু অনেকটা লং হয়ে গিয়েছে আজকের ব্লগটি। সো আজকের ব্লগে আসলে তোমাদের সাথে মনের অনেক কথাই শেয়ার করা হয়ে গিয়েছে। সো এতটুকু যদি তোমাদের কাছে আমার ব্লগটি ভালো লেগে থাকে, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। নতুন ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবে ইনশাআল্লাহ। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।